সাজেশন নিয়ে তুমি হয়তো অনেকগুলো ক্লাসে দেখেছো, কিন্তু এই ক্লাসটা কেন দেখবা সেটা আগে শুনে নাও। ফার্স্ট, বাংলাদেশে যতগুলো টেস্ট পেপার আছে সবগুলো টেস্ট পেপার অ্যানালিসিস করে, সেকেন্ড, ইউটিউবে যতগুলো সাজেশনের ভিডিও আছে সবগুলো দেখে, অ্যান্ড থার্ড, লাস্ট 10 ইয়ার্সের বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করে আমি এই সাজেশনটা তৈরি করেছি। অ্যান্ড এইটা একটা কমপ্লিট সাজেশন, মানে এখানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের তোমার যা যা পড়তে হবে সব কিছু ইনক্লুড করা আছে। তাহলে চলো সাজেশনটা দেখি। শুরু করছি ফার্স্ট পেপার দিয়ে। দেখো, ফার্স্ট পেপারে একটা বড় অংশ থাকে ইএফটি থেকে বা ওই লেসন্সগুলো থেকে, ইংলিশ ফর টুডে বই থেকে, এবং সেখান থেকে 4 ধরনের কোয়েশ্চেন হয়। কি কি কোয়েশ্চেন আসো দেখি আমরা। এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ফ্লোচার্ট এবং সামারি। এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ফ্লোচার্ট এবং সামারি, এই 4 ধরনের কোয়েশ্চেনের জন্য তোমাকে এইখানে যে প্যাসেজগুলো দেখছো এই প্যাসেজগুলো মাস্ট রিড টাইপের প্যাসেজ। তুমি এই প্যাসেজগুলো না পড়ে পরীক্ষার হলে যেতেই পারো না, তোমার কোনোভাবেই যাওয়া উচিত না। আসলে আমরা প্যাসেজগুলো একটু হাইলাইট করে দেখছি কোনটা 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 কোথায় আছে। ফার্স্ট ওয়ান দেখো, এডুকেশন অ্যান্ড টেকনোলজি। শুরুর দিকেই আছে দেখো, ইউনিট 1 লেসন 2তে তোমাকে অবশ্যই এটা পড়তে হবে, কেন এআই নিয়ে, এআই ইন দ্য ক্লাসরুম, এইসব টপিক নিয়ে আলোচনা করা আছে, এগুলো নিয়ে কথা বলা আছে, তুমি অবশ্যই এটা পড়বা। সেকেন্ড, সিভিক এনগেজমেন্ট, তোমাকে অবশ্যই পড়তে হবে, এইটা না পড়ে তুমি পরীক্ষার হলে যাবে না। কোনো না কোনো বোর্ডে সিভিক এনগেজমেন্ট তুমি পেয়ে যাবাই, এইটা মোটামুটি গ্যারান্টিড। এটা পাবা ইউনিট 1 লেসন 4তে। দেন আসলো দেখো ফোক মিউজিক, অবশ্যই পড়ে যাবা, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। এটা তুমি পাবা ইউনিট 2 লেসন 2তে। অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফট, এখানে 2টা লেসন আছে, আর্ট নিয়ে একটা লেসন এবং ক্রাফট নিয়ে একটা লেসন, 2টা লেসনই ইকুয়ালি ইম্পর্টেন্ট, পড়ে যাবা, এখান থেকে পেয়ে যাবা কত ইউনিটে আছে। দেন আই হ্যাভ এ ড্রিম, এটা মার্টিন লুথার কিংয়ের একটা ভাষণ, এটাও পড়ে যেতে হবে, অবশ্যই পড়ে যাবে। অ্যান্ড হোয়াট ইজ ড্রিম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ, ওকে, কোনোভাবেই স্কিপ করবে না, অবশ্যই পড়ে যাবে। ওকে, ইউনিট 6 আছে লেসন 1। দেন স্কেলিং আ মাউন্টেন পিক, এটা নিশাদ মজুমদারকে নিয়ে একটা গল্প, এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি, পড়ে যাবে, ইউনিট 7-এ তুমি এটা পাবা। অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপ, আমার মনে হয় যে এর চাইতে ইম্পর্টেন্ট প্যাসেজ আর হতেই পারে না, তুমি কোনোভাবেই এই প্যাসেজটা না পড়ে পরীক্ষা হলে যেতে পারো না, অবশ্যই পড়বা ফ্যামিলি রিলেশনশিপ। এখানে রিলেশনশিপের টাইপস এবং রিলেশনশিপের গুরুত্ব, এগুলো নিয়ে কথা বলা আছে, ছোট একটা প্যাসেজ, পড়ে যাবা। আ মাদার ইন ম্যানভিল, ওই যে জেরির গল্পটা, ডেফিনেটলি পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট স্টোরি। ওকে, এটা তুমি পাবা ইউনিট 8 লেসন 3তে। দেন কামস অ্যাডোলেসেন্স, এই ইউনিটটা তোমার টেক্সট বইতে, ইএফটি বইতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট। দেখো এখানে আমি সবগুলো লেসেন্স অ্যাড করে দিচ্ছি, এখানে টোটাল 5টা লেসেন্স আছে, সবগুলো লেসেন পড়ে যেতে হবে, কোনো লেসেন স্কিপ করা যাবে না। এমন কোনো তুমি বোর্ডই হয়তো পাবা না যেখানে এখান থেকে কোনো একটা প্যাসেজ তারা দেয় নাই, দিবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। অ্যাডোলেসেন্স এর চাইতে ইম্পর্টেন্ট ইউনিট তোমার ইএফটি বইতে নাই, তুমি এই ইউনিটটা অবশ্যই পড়ে যাবে। তারপরে দেখো কনজিউমারিজম, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ, এটা হলো স্পেন্ডিং হ্যাবিট নিয়ে প্যাসেজটা, অবশ্যই পড়ে যাবা, এটা পাবো ইউনিট 10 লেসন 5। তারপরে দেখো ওয়াটার, এইটাও ইম্পর্টেন্ট, পানি নিয়ে বা ঢাকা শহরের নদী নিয়ে লেখা একটা প্যাসেজ, এটা তুমি পাবা ইউনিট 12-এ লেসন 1-এ। অ্যান্ড গ্রেটা থানবার্গ, উনি একজন এনভায়রনমেন্টালিস্ট, তুমি ওনার সম্পর্কে পড়ে যাবে, এটাও পাবা ইউনিট 12-এ লেসন 2-তে। তো আমার কাছে মনে হয় এইখানে যে প্যাসেজগুলোর কথা বলেছি, 13 প্যাসেজ অ্যান্ড লেসন্স, দিজ আর মাস্ট রিড লেসন্স, তুমি এগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া কোনোভাবেই উচিত না। ওকে, চলো দেখি প্যাসেজের পরে কি আছে। এরপরে দেখো ক্লোজড ইজ উইথ ক্লুজ, আসলে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের সেরকম কোনো সাজেশন হয় না, বাট আমি এইখানে যেই প্যাসেজগুলো রেখেছি, যেই কোয়েশ্চেন্সগুলো রেখেছি, এগুলো বোর্ড কোয়েশ্চেনে ফ্রিকুয়েন্টলি এসেছে। দেখো বেশিরভাগ কোয়েশ্চেনই রিপিট হয়েছে, বারবার এসেছে, এই জন্য আমার কাছে মনে হয়েছে এই উইথ ক্লুজগুলো তুমি প্র্যাকটিস করে যেতে পারো, হুবহু কমন না পেলেও এইখানে যে নিয়মগুলো তুমি শিখবা, যে ওয়ার্ডসগুলো শিখবা, যে সেন্টেন্স প্যাটার্নসগুলো শিখবা, এইগুলো তোমাকে বোর্ড কোয়েশ্চেনের একটা নিউ কোয়েশ্চেন সলভ করতেও হেল্প করবে। সো এই উইথ ক্লুজগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করে যাবা, যদি পারো এর বাইরেও প্র্যাকটিস করতে পারো, বাট এগুলো দিয়ে তুমি শুরু করবা। ওকে, এগুলো অবশ্যই বাসাতে সলভ করে যাবা। এরপর আসে দেখো উইদাউট ক্লুজও তাই একই রকম, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। তো এটা আসলে সেরকম করে সাজেশন দেওয়া যায় না, কারণ এটা কমন পড়ার চাইতে
প্যাসেজ হুবহু কমন পাওয়ার চাইতে নিয়ম কমন পড়া বা প্যাসেজটা তুমি বুঝতে পারো কিনা ওভারঅল, এইটা আর কি বেশি ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় তুমি এইখানে যে উইদাউট ক্লুজগুলো লেখা আছে, যে প্যাসেজগুলো দেওয়া আছে, যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করে যেতে পারো। এগুলোর ভেতর থেকেও আসতে পারে, দেখো বারবার রিপিট হয়েছে, এই যে এটাও 2বার এসেছে, এটাও 2বার এসেছে, এটাও 2বার এসেছে, অনেকগুলোই রিপিট হয়েছে। এবং এগুলো যদি তুমি সলভ করো বাসায়, এটা যদি প্র্যাকটিস করে যাও, তাহলে একটা আইডিয়া হবে যে উইদাউট ক্লুজের কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয়। সো এটা মূলত তোমাকে সেই আইডিয়া দেওয়ার জন্য, তোমাকে একটু হেল্প করার জন্য। সো আমার কাছে মনে হয়েছে যে এই উইদাউট ক্লুজগুলো একটা স্টুডেন্টের পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই দেখে যাওয়া উচিত। আমি এখানে লিস্ট করে দিয়েছি, দেখো তুমি বোর্ড ধরেও খুঁজে বের করতে পারো, অথবা এখানে যে বিগিনিং আছে, দ্য ফুড দ্যাট ড্যাশ দ্য ইয়াং পিপল, এভাবেও খুঁজে বের করতে পারো। সো দ্যাটস ইট। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ নিয়ে আসলে সেরকম বেশি কিছু বলার নাই, এগুলো তুমি অবশ্যই পড়ে যাবা, প্র্যাকটিস করে যাবা। এরপরে আসে তোমার রিয়ারেঞ্জের নিয়ে আমার কিছু বলার আছে। তুমি এই বিষয়টা খেয়াল করেছো কিনা আমি জানি না, যে রিয়ারেঞ্জের যেই প্যাসেজ বলো বা যেই স্টোরিটা আসে, এই স্টোরিটা কিন্তু একটা কমন স্টোরি বলতে রিয়ারেঞ্জের স্টোরি অনেক সময় কমপ্লিটিং স্টোরিতেও চলে আসে, বা রিয়ারেঞ্জিংয়ের যে গল্প, এইটা অনেক সময় বিভিন্ন ধরনের ফিলিং গ্যাপস অ্যাক্টিভিটিতেও চলে আসে। তো আমি চেষ্টা করেছি রিয়ারেঞ্জে একটু বেশি স্টোরি কাভার করার, যাতে করে তুমি ফিলিং গ্যাপস অ্যাক্টিভিটিতেও এটা কমন পেয়ে যাও, আবার কমপ্লিটিং স্টোরিতেও মাঝে মধ্যে দেখা যাবে যে এই স্টোরির ভেতর থেকেই চলে আসতে পারে। তো তোমার বেশি আইডিয়া জেনারেট করার জন্য বা অন্য কোয়েশ্চেনগুলোতেও হেল্প করার জন্য আমার কাছে মনে হয়েছে তুমি অবশ্যই এই রিয়ারেঞ্জগুলো বা এই স্টোরিগুলো, এই ব্যক্তির জীবনীগুলো তোমার অবশ্যই জেনে যাওয়া উচিত। আমি একটু মেনশন করতে চাচ্ছি, একটু বলতে চাচ্ছি, দেখো তোমরা এগুলো পড়েছো কিনা একটু জাস্ট মিলিয়ে নাও। ফার্স্টে যে স্টোরিটা আছে, দেখো যে দ্য গ্রোসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার, এটা একটা স্টোরি, কমপ্লিটিং স্টোরিতেও এই গল্পটা আছে, এটা পড়ে নিবা, এই রিয়ারেঞ্জটা দেখবা। তারপর কি আছে দেখো, দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট আ থিপ, ওই যে নেকলেস হারিয়ে যায় যে গল্পটা, সেই গল্পটা মূলত এখানে ম্যাচিং করতে হবে তোমাকে। থমাস আলভা এডিসন, ওই যে ছোট একটা ছেলে অনেক কোয়েশ্চেন করে, এটা নিয়ে যে ছোট গল্পটা, সেই গল্পটা। দেন শেখ সাদি, এই গল্প তো আমরা সবাই জানি মোটামুটি। ফাইন্ডিং হ্যাপিনেস, এটা ইএফটি থেকে না একটা গল্প, তুমি এই টাইটেলে সার্চ দিলে পেয়ে যাবা। দেন দেখো হাজি মোহাম্মদ মহসিন, ওনার গল্প আমরা জানি যে উনি অনেক দানশীল ছিলেন, সহজ একটা গল্প, তুমি দেখলেই পারবা। নাসির উদ্দিন হোজ্জা, উনিও যে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বাসার ছাদে তিনি একদিন কাজ করতেছিলেন, একটা ভিক্ষুক আসে, সেই গল্পটা আর কি, এটি একটু দেখো। ল্যাড অ্যান্ড আ টিচার, একটা ছোট ছেলে শিক্ষকের কাছে যায় পড়াশোনা শেখার জন্য, কিছু কোয়েশ্চেন করে, সো এই গল্পটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প, এটাও শিখে যাবা। আ মাস্টার অ্যান্ড হিজ কুক, ওই যে একজন রাঁধুনি তার মুনিবের জন্য একটা হাঁস রান্না করে, সেই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। জয়নুল আবেদিন, তো তোমরা তো জানোই, ফেমাস পেইন্টার, আর্টিস্ট, ওনার সম্পর্কে এই গল্পটা। তারপরে দেখো দ্য ক্রোস গেটিং রিড অফ দ্য স্নেক, এটাও খুব এডুকেটিভ, শিক্ষণীয় একটা গল্প, তুমি টাইটেলে সার্চ দিলে পেয়ে যাবো, অথবা দিনাজপুর বোর্ড 23 এখানে গেলেও তুমি পাবা। তারপরে দেখো নাম্বি দ্য স্টোরি টেলার, আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টোরি মনে হয়, এবং অনেক ইনসাইটফুল একটা স্টোরি, তুমি জেনে নিতে পারো। ওকে, এখানে আমি আরও কিছু স্টোরি অ্যাড করেছি, যেটা তোমাকে একটা ব্রড রেঞ্জ কাভার করার জন্য, দেখো। এবং আমার কাছে মনে হয়েছে দিস স্টোরিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট টু নো, তোমার জানা উচিত অ্যাটলিস্ট। ফার্স্ট এখানে দেখা আছে 13 নাম্বার, এরিস্টটলের নিয়ে যে গল্পটা আছে, উনি একজন গ্রিক ফিলোসফার ছিলেন, এবং তার আইডিয়া সম্পর্কে কিছু কথা আছে, তার বই তিনি লিখেছিলেন, সেগুলো নিয়ে আর কি। এটা তুমি বরিশাল বোর্ড এবং রাজশাহী বোর্ডে পেয়ে যাবা। তারপরে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি একজন লিঙ্গুইস্ট, ভাষাবিদ ছিলেন, বাংলা ভাষায় তার অনেক অবদান রয়েছেন, তো এটা নিয়ে তুমি একটু জেনে নিবা। ফক্স অ্যান্ড গ্রেপস, তো ওই যে এটা খুবই যে একটা গল্প, ওই যে আঙ্গুর ফল টক, এই শিরোনামে আমরা যে গল্পটা পড়েছিলাম, সেই গল্প। দেন দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্টস, এই যে ট্যাক্স কালেক্টর নিয়োগ করার যে বিষয় থাকে আর কি, একটা গল্প ছিল, ওই গল্পটা আর কি। খান জাহান আলী, উনি একজন মুসলিম সেইন্ট ছিলেন, বাগেরহাটে তিনি কলোনি স্থাপন করেছিলেন, এবং মানুষের বসবাসের জন্য শহরটা উপযুক্ত করেছিলেন, সেই গল্প একটু দেখে নিও। কাজী নজরুল ইসলাম, বলার অপেক্ষা রাখে না, দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, তো এটাও হলো ওই গল্প, জ্যোতিষী রাজাকে কিছু অপ্রীতিকর কথা বলে উনি রেগে যান, ওনাকে মৃত্যুদণ্ড দেন আর কি, ওই গল্পটা। তারপর দেখো অ্যান ইংলিশ পোয়েটস লেসন্স টুয়ার্ড হিজ ফ্রেন্ডস,
ওই যে একজন ইংরেজি কবির কাছে তার বন্ধু খালি একটা চিঠি পাঠায়, একটা পার্সেল পাঠায়, সেই গল্পটা খুব ইন্টারেস্টিং। হারকিউলিস, আ গ্রিক মিথিক্যাল হিরো। তো হারকিউলিস সম্পর্কেও তোমার জানা উচিত, কারণ এই প্যাসেজটা ইএফটি বইতে ইনক্লুড করা ছিল। সো ডেফিনেটলি তুমি এটা জানবা, মানে একজন গ্রিক হিরো আর কি, মিথোলজিক্যাল স্টোরি যেটা আছে সেখান থেকে। তারপর খেয়াল করো, ডক্টর মোহাম্মদ কুদরত খুদা, এনার সম্পর্কে একটা প্যাসেজ আছে তার বায়োগ্রাফি নিয়ে, এটা তুমি জেনে নিবা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার একজন বর্ণবাদী নেতা ছিলেন। সো ডেফিনেটলি নেলসন ম্যান্ডেলা সম্পর্কেও তোমার জানতে হবে। নোবেল প্রাইজ, এটাও জানবে। এবং অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, ওই যে একটা ছেলে সমুদ্রের পাড়ে একটা নৌকা বানাতে থাকে এবং নেপোলিয়ন সেখানে যায়, এই গল্পটা। তো দেখো এইখানে যে গল্পগুলোর কথা আমি বললাম, এই গল্পগুলো তুমি জেনে নিবা শুধুমাত্র রিঅ্যারেঞ্জিংয়ের জন্য না, এইটা বরং একটা ওভারঅল কনসেপ্ট নেওয়ার জন্য। কমপ্লিটিং স্টোরি বা এনি কাইন্ড অফ ফিলিং ব্ল্যাঙ্কস অ্যাক্টিভিটিসের মধ্যেও এই গল্পগুলো চলে আসে। সো দ্যাটস ইট। চল আমরা যাই পরের পার্টে। কি আছে? প্যারাগ্রাফস। তো আমার কাছে মনে হচ্ছে যে এইখানে যে প্যারাগ্রাফসগুলো আছে, দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফস ফর ইংলিশ ফার্স্ট পেপার। কি আছে দেখো, ফার্স্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমাকে অবশ্যই পড়তে হবে, যুগের চাহিদা, এটা না পড়ে পরীক্ষা হলে যাবে না। অ্যান্ড উই হ্যাভ আ প্যাসেজ, উই হ্যাভ আ লেসন অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য বুক অফ ইংলিশ ফর টুডে, অবশ্যই আমাদের সেটা পড়তে হবে। তারপরে খেয়াল করো, ফুড অ্যাডাল্টারেশন, এটার চাইতে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এরকম ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ খুব কমই আছে, তোমাকে অবশ্যই পড়তে হবে ফুড অ্যাডাল্টারেশন। প্রাইস হাইক বা প্রাইস স্পাইরাল, কোনো না কোনো বোর্ডে দেখবে এটা চলেই আসছে ডেফিনেটলি। ফোক মিউজিক পড়তে হবে, টেক্সচুয়াল, ড্রাগ অ্যাডিকশন, পয়লা বৈশাখ, সাইবার বুলিং, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, খুব ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য স্পেশালি, তুমি ট্রাই করবাই, হ্যাঁ, মিস করবা না এটা। ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং একই রকম। ডাউরি সিস্টেম, প্রিম্যাচিউর ম্যারেজ বা আর্লি ম্যারেজ অনেক ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স নিয়ে কিন্তু আমাদের ইএফটিতে প্যাসেজ ছিল, সেই জন্য আর্লি ম্যারেজ তোমাকে অবশ্যই পড়তে হবে। Then earthquake and traffic jam. So these are the 13 paragraphs you must go through, you must read very well before the exam. পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি এটা না পড়ে পরীক্ষার হলে যাবে না। লিস্ট করো, দেখো কয়টা পড়া হয়েছে, এখনই পড়া শুরু করে দাও। অ্যান্ড প্যারাগ্রাফের পরে আসবে স্টোরি, কমপ্লিটিং স্টোরি। তোমাদের এটা বলে রাখি শুরুতেই যে কমপ্লিটিং স্টোরি দুই ধরনের হয়, ট্রেডিশনাল স্টোরি অ্যান্ড ক্রিয়েটিভ স্টোরি। তো আমি এইখানে মেজরিটি হয়তো ট্রেডিশনাল স্টোরি আছে, কিছু ক্রিয়েটিভ স্টোরি আছে। ক্রিয়েটিভ স্টোরির আসলে কোনো সাজেশন হয় না, যে কোনোভাবে ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে। তো তুমি সেটা আগে স্টোরির বিগিনিংটা দেখবা, নিজের মতো করে কমপ্লিট করবা, কারোর সাথে মিলতে হবে না, তোমার স্টোরি তোমার মতো হবে। প্রত্যেকটা স্টুডেন্টের উত্তর ভিন্ন হতে পারে এবং সবাই ফুল মার্কস পেতে পারো ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে। তো আমার কাছে মনে হচ্ছে দিজ আর দ্য স্টোরিজ ইউ মাস্ট গো থ্রু, ইউ মাস্ট রিড, নো ভেরি ওয়েল বিফোর দ্য এক্সাম। ফার্স্টে কি আছে দেখো, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, সার্চ দিলে পেয়ে যাবে। এবং এটা দেখো এই বোর্ডে এসেছে, 2025 সালে এসেছে কুমিল্লা বোর্ডে। অ্যান্ড নোবডি বিলিভস আ লায়ার, মেবি এটা ওই যে টাইগারের যে গল্প, অ্যান্ড দ্য শেফার্ড বয় যেটা ছিল সেটা শেফার্ডের গল্প। এটা বরিশাল বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে এসেছে, দিনাজপুর বোর্ডে এসেছে। সো খুব ইম্পর্টেন্ট স্টোরি, অবশ্যই জেনে নিবে। ছোটোবেলা থেকেই হয়তো পড়েছো, বাট এখন একটু কী বলে যে বেশি ডিটেলস সহকারে এটা জেনে নাও। ওয়াই দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, এটাও দেখো ইম্পর্টেন্ট একটা স্টোরি, অনেকগুলো বোর্ডে এসেছে, যে ইচ্ছে থাকলে উপায় হয় গল্পটা। দেন দ্য ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফক্স, এটা তো আমরা জানি, ওই যে মাংসের টুকরা নিয়ে নেওয়া, কাকের মুখ থেকে মাংসের টুকরা কেড়ে নেওয়া বা ছলনা করে নিয়ে নেওয়ার যে গল্পটা, সেটা একটু দেখে নিও, অনেকগুলো বোর্ডে এসেছে। তারপরে গল্প কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার্স, ওই যে একটা রাজার 3জন মেয়ে থাকে, খুব ক্লাসিক্যাল একটা স্টোরি, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা গল্প। বাট আমরা শর্টে আর কি কমপ্লিটিং স্টোরিতে যতটুকু পড়তে হয় সেটা জেনে নিবা। হু ইজ টু বেল দ্য ক্যাট, ওই যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার যে গল্পটা, খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে যাবে। ইউনিটি স্ট্রেংথ, ফার্মার্স এবং তার যে কয়েকজন ছেলে ছিল সেটা নিয়ে যে গল্প, ডেফিনেটলি পড়ে যাবে। সো এইখানে দেখো এই গল্পগুলো, এই যে আরেকটা দেখো 8 নম্বর খেয়াল করো, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ওই যে ভালুকের গল্প এবং 2 বন্ধুর যে গল্পটা ছিল সেটা। সো এখানে শুরুতে দেখো এই গল্পগুলো ট্রেডিশনাল স্টোরি, মানে এই গল্পগুলোর যে শুরু কি, গল্পগুলোর প্লট কি এবং এন্ডিংয়ে কি হবে, এটা মোটামুটি আমরা সবাই জানি, প্রতিষ্ঠিত এন্ডিং আছে, স্টোরি প্লটস আছে। বাট
এই যে পরের যে গল্পগুলো দেখছো এখান থেকে শুরু করে এগুলো আসলে ক্রিয়েটিভ স্টোরি। তো এই ক্রিয়েটিভ স্টোরিগুলো আমি কেন রেখেছি, কারণ এই সেম স্টোরি বারবার এসেছে, বোর্ড রিপিট করেছে, তো সেই জন্যই এগুলো আমরা পড়বো। এগুলো পড়বো শুধুমাত্র যে এগুলো আবার পরীক্ষায় আসবে এবং হুবহু লিখে আসবে এই জন্য না, আমরা এই ক্রিয়েটিভ স্টোরিগুলো পড়বো আইডিয়া নেওয়ার জন্য যে আসলে ক্রিয়েটিভ স্টোরি কেমন হয়। যদি পরীক্ষায় আরেকটা নতুন ক্রিয়েটিভ স্টোরি চলে আসে তাহলে সেইটা আমি কিভাবে শুরু করব, কিভাবে যে সাসপেন্স বা প্লটসগুলো কীভাবে ডেভেলপ করব, অ্যান্ড ফাইনালি কীভাবে এটার একটা এন্ডিং দিব বা কনক্লুশন দিব, সেইগুলো বোঝার জন্য মূলত আমরা এই স্টোরিগুলো পড়ব। এগেইন ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তুমি নিজের মতো করে গল্পটা কমপ্লিট করতে পারো। জাস্ট যে তুমি যে ঘটনাগুলো বলছো সেটার জন্য একটা সিকোয়েন্স থাকে, একটা মিল থাকে এবং গ্রামারগুলো যাতে ঠিক হয়, অ্যান্ড চেষ্টা করবো গল্পটা শেষ করার। অনেকেই দেখা যায় যে গল্প তো লিখতেই আছে কিন্তু এটার কোনো আবার শেষ নেই, শেষ করতে পারে নাই, ওরকম করে রেখে আসছে। নো, তোমার গল্পের একটা সুন্দর বিগিনিং থাকবে এবং আস্তে আস্তে প্লট ডেভেলপ করবে, কমপ্লেক্স হবে, একটা ক্লাইম্যাক্সে পৌঁছাবে, তারপর গল্পটা শেষ হবে, এন্ডিং হবে। এইভাবে নিজের মতো করে ক্রিয়েটিভ স্টোরি আসলে দিয়ে দিবা। অ্যান্ড ঢাকা বোর্ডে যেটা হয় আমার মনে হয় যে ক্রিয়েটিভ স্টোরি তারা বেশি দেওয়ার চেষ্টা করে, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন্সগুলো দেখে যেটা মনে হয়েছে। তো তুমি চেষ্টা করবা ক্রিয়েটিভ স্টোরিগুলো অ্যাটলিস্ট পড়ে যাওয়া এবং বুঝে যাওয়া ক্রিয়েটিভ স্টোরি কেমন হয়। ওকে, চলো দেখি এরপর কি আছে। এইবার দেখো ইনফর্মাল লেটার অথবা ইমেইল। আমি এখানে টপিকগুলো ইনক্লুড করেছি, আমার কাছে মনে হয়েছে যে এই টপিকগুলো সম্পর্কে ইমেইল আসুক অথবা লেটার আসুক, তোমার একটু প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত যে ইমেইল আসলেও আমি লিখতে পারবো এবং লেটার আসলেও লিখতে পারবো। ইমেইল নাকি লেটার সেটা আসলে খুব একটা ম্যাটার করে না, তুমি জাস্ট এই টপিকগুলো সম্পর্কে ভালো করে জেনে যাবা। আর ইমেইলের ফরম্যাট কেমন হয়, একটা লেটারের ফরম্যাট কেমন হয়, স্পেশালি দেখো আমরা যদি ফার্স্ট পেপার নিয়ে কথা বলছি এখানে কিন্তু ইনফর্মাল ইমেইলের কথা বলছি, ইনফর্মাল লেটারের কথা বলছি। ফার্স্ট পেপারে ইনফর্মাল ইমেইল অ্যান্ড ইনফর্মাল লেটার, এই টপিকগুলোর উপরে আমরা একটু প্রিপারেশন নিব, হোক সেটা ইমেইল বা লেটার যাই হোক না কেন, বাট এগুলো আমরা জানবো। কি কি দেখো, ফার্স্টে কি আছে, অ্যাডভাইজিং নট টু স্পেন্ড মাচ টাইম অন ফেসবুক অর ইন্টারনেট। ইন্টারনেটে বেশি সময় অপচয় করা যাবে না, এই বিষয়ে পরামর্শ দিয়ে ছোট ভাই বোন তুমি চিঠি বা ইমেইল লিখবা। এরপর আসো, অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, পরীক্ষার পরের পরিকল্পনা জানিয়ে চিঠি বা ইমেইল, এটা পড়তে হবে। অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক ও বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসলেস বা ফেক জিনিসপত্র তথ্য শেয়ার না করার জন্য আর কি পরামর্শ দিয়ে চিঠি। অ্যাডভাইজিং টু স্টাডি রেগুলারলি অ্যান্ড নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন না করার জন্য একটা চিঠি লিখবা। তারপর দেখো, হাউ টু ইমপ্রুভ স্কিলস ইন ইংলিশ, ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য চিঠি, খুব ইম্পর্টেন্ট। ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ, এটাও ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে এসেছে, দেখো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে, আমি সব অ্যাড করিনি, যে আরও এক্সট্রা বোর্ডেও এসেছে বাট অতগুলো অ্যাড করার সময় হয়নি। দ্য সেলিব্রেশন অফ দ্য 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর উদযাপন নিয়ে একটা ইনফর্মাল লেটার অথবা ইমেল। অ্যাডভাইজিং টু গিভ আপ স্মোকিং, ধূমপান ত্যাগ করার জন্য বা ছেড়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে তুমি একটা চিঠি লিখবা। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব জানিয়ে চিঠি, খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার যে গুরুত্ব বা শারীরিক পরিশ্রমের গুরুত্ব, এই বিষয়ে চিঠি বা ইমেল। কনগ্রাচুলেশন অন ব্রিলিয়েন্ট সাকসেস, অনেক ভালো রেজাল্ট করেছে, এইটার জন্য শুভেচ্ছা জানিয়ে, কনগ্রাচুলেশন জানিয়ে তুমি চিঠি বা ইমেল লিখবা। তারপর আসো যে থ্যাঙ্কিং হিম ফর হসপিটালিটি, মানে অতিথি পরায়ণতার জন্য চিঠি বা ইমেল, এই টপিকের উপরে শিখে যাবা। শোয়িং সিম্প্যাথি ফর দ্য হসপিটালাইজড ফ্রেন্ডস, কন্ডোলিং মেসেজ টু ইউর ফ্রেন্ড, মানে একটু তোমার বন্ধু অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছে, তাকে সান্ত্বনা জানিয়ে একটা চিঠি আর কি, এই বিষয়ের উপরে প্রস্তুতি নিবা। তো দেখো আমার সাজেশন হলো এইখানে যেই 13 টপিকস মেনশন করা আছে, এই টপিক্সের ওপরে তুমি ইমেইল অথবা ইনফর্মাল লেটার লেখার একটা প্রস্তুতি নিয়ে যাবা, একটু প্রিপারেশন নিবা, নিজেকে রেডি করবা। অ্যান্ড ইমেইল এবং
লেটারের ইনফর্মাল লেটারের যে ফরম্যাটটাই শুধু ডিফারেন্ট হয়, আমার যতটুকু মনে হয় যে এইটার যে মেইন কথা ইমেইলের বডি বা ফর্মাল লেটারের বডিতে যে কথাগুলো বলবা ওইটা আসলে সেম কথাই বলা যায়, জাস্ট ফরম্যাটটা ডিফারেন্ট হয় আর কি, এটা একটু খেয়াল রাখো। দেখো গ্রাফ অ্যান্ড চার্টস, আমার কাছে মনে হয়েছে যে এইখানে যেই বিষয়ের উপরে গ্রাফ অ্যান্ড চার্টের কথা বলা আছে, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এর বাইরে আসার চান্স খুবই কম, কারণ দেখো গ্রাফ চার্টের প্রশ্ন কিন্তু গ্রাফ চার্টের টপিক বারবার রিপিট হয়। একটা গ্রাফ চার্টের টপিক অনেকগুলো বোর্ডে এসেছে এবং বারবার একই বোর্ডেও বারবার এসেছে একই টপিক। সো আমার মনে হয় যে তুমি যদি এই 12 টপিকস অফ গ্রাফ চার্ট ভালো করে পড়ে যাও, তাহলে তুমি এটার ভেতর থেকেই সব বোর্ডে কমন পাবা। ঢাকা বোর্ডে তো তুমি পাবাই ডেফিনেটলি। ওকে, ফার্স্ট দেখো টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। একটা স্টুডেন্টের দৈনিক কোথায় কতটুকু সময় ব্যয় হয় এইটা নিয়ে একটা গ্রাফ হতে বা চার্ট। দেখো কতবার এসেছে, তুমি তো এখানে দেখতেই পাচ্ছ। দেন দ্য চয়েস অফ প্রফেশন বাই দ্য এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যারা শিক্ষিত মানুষ আছে তারা কত পার্সেন্ট কোন পেশায় যায় এইটা নিয়ে যে গ্রাফ, সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা দেখবে যে তুমি কোনো না কোনো বোর্ডে তুমি এটা পাবাই, এবং এই যে এটা টাইম অ্যালোকেশন, এটা আসবেই, টাইম অ্যালোকেশন কোনো না কোনো বোর্ডে আসবেই। তারপর দেখো দ্য ইন্টারনেট ইউজার্স, মোবাইল ফোন ইউজার্স বা ফেসবুক ইউজার্স, এই যে বিভিন্ন ধরনের ইউজার্স নিয়ে, ইন্টারনেট ইউজার্স, মোবাইল ফোন ইউজার্স, এগুলো নিয়ে গ্রাফ চার্ট খুব ইম্পর্টেন্ট, কোথাও না কোথাও তুমি পাবাই। সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, একটা শহরের বায়ু দূষণের যে উৎসগুলো সেগুলো নিয়ে একটা গ্রাফ চার্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট প্যাসেজ, খুব ইম্পর্টেন্ট টপিক। দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস, স্টুডেন্টরা কোন কোন মাধ্যমে স্কুলে যায় বা কি কি ট্রান্সপোর্ট ব্যবহার করে যাতায়াতের মাধ্যম হিসেবে, বাস, ট্রাক, কার্স, এইগুলোর উপরে একটা গ্রাফ চার্ট তোমাকে লিখতে হবে, বা এইটার জন্য তুমি অবশ্যই নিজেকে প্রিপেয়ার করবা। দেন দেখো দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে যে মানুষগুলো বাস করে তাদের সংখ্যা নিয়ে একটা গ্রাফ চার্ট। দেন মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, একটা পরিবারের প্রতি মাসে কত টাকা ব্যয় হয় এটা নিয়ে গ্রাফ চার্ট, খুব ইম্পর্টেন্ট। লিটারেসি রেট ইন বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট, দেখবি কোথাও না কোথাও চলে আসছে। এবং তারপর দেখো দ্য সেলিং রেটস অফ বুকস অ্যাট বুক ফেয়ার, বই মেলাতে কি কি বই কত পার্সেন্ট কতটুকু বিক্রি হচ্ছে সেটা নিয়ে। দ্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট সেক্টরস অফ বাংলাদেশ, বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে একটা গ্রাফ চার্ট অবশ্যই তুমি পড়ে যাবে। রোড অ্যাক্সিডেন্টস এর ডেটা নিয়ে, রোড অ্যাক্সিডেন্টস নিয়ে, অ্যান্ড পাসিং রেটস অফ দ্য স্টুডেন্টরা কত পার্সেন্ট পাস করছে, কোন সাবজেক্টে কত পার্সেন্ট ফেল করছে, এইগুলো নিয়ে একটা গ্রাফ চার্ট। তো অবশ্যই এইখানে যে টপিকগুলোর কথা আমি বললাম অবশ্যই তুমি এইগুলো কভার করে যাবে, এইগুলো পড়ে তারপরে বোর্ড পরীক্ষা দিতে যাবা। এবার আসো এরপরে থিম রাইটিং, একটা কবিতার থিম লিখতে হয় তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারে। তো আমার কাছে মনে হচ্ছে এইখানে যে 13টা কবিতা আছে, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোয়েমস, তোমার অবশ্যই এই কবিতাগুলোর থিম পড়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। তোমার একটা ভালো এক্সামের জন্য ভালো প্রিপারেশন এই কবিতাগুলো পড়লেই হয়ে যাবে। ফার্স্টে দেখো সেপ্টেম্বর 1, 1999, হোল্ড ফাস্ট ড্রিমস, তোমার স্বপ্ন নিয়ে যে একটা কবিতা আছে, ইএফটি থেকে, ইংলিশ ফর টুডে বইতেই আছে, এই কবিতাটা অবশ্যই পড়বা। হাউ ডু আই লাভ দি, এটাও ইএফটি থেকে নেওয়া। আই ডাইড ফর বিউটি, খুব ইম্পর্টেন্ট কবিতা, ইএফটি থেকে নেওয়া। বেঙ্গলস ফেস, খুব ইম্পর্টেন্ট, মিস করা যাবে না। দোজ উইন্টার সানডেজ, এটাও ইএফটি থেকে নেওয়া। আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড, এটা বাইরে থেকে নেওয়া আর কি, উইদাউট টেক্সট। এবার আসো আই লাভ টু রাইজ ইন এ সামার মর্নিং, I will arise and go under the green tree, blow the winter wind, time you old gypsy man, and my heart leaps up. So আমার কাছে মনে হচ্ছে এইখানে যে কবিতার কথা বলেছি এই কবিতাগুলো একটা স্টুডেন্টের অবশ্যই পড়ে যাওয়া উচিত, মোস্ট ইম্পর্টেন্ট কবিতাগুলো। ওকে, এইবার চলো দেখি আমরা সেকেন্ড পেপারে রাইটিং পার্টে কি কি পড়তে হবে। সেকেন্ড পেপারে তুমি জানো যে ফর্মাল লেটার এবং ইমেইল থাকে, এবং ফার্স্ট পেপারে থাকে ইনফর্মাল লেটার এবং ইমেইল। সো সেকেন্ড পেপারের জন্য ফর্মাল লেটার হিসেবে বা ফর্মাল ইমেইল হিসেবে তুমি এই টপিকগুলো শিখে যাবা। এখানে দেখো 13টা টপিক আছে। একই কথা বলি, ইমেইলের জন্য এই টপিক, আবার ফর্মাল লেটারের জন্য এই টপিক, কিন্তু ওই যে ফরম্যাটটা শুধু ডিফারেন্ট হবে, টপিক সেম। তুমি এই টপিকগুলো অবশ্যই পড়ে যাবা।
ফার্স্টে দেখো পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। সো এটা নর্মালি অ্যাপ্লিকেশন হিসেবেই আসে। প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম, এটাও অ্যাপ্লিকেশন হিসেবেই আসে, খুব ইম্পর্ট্যান্ট। ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব, ইংলিশ ক্লাব প্রতিষ্ঠা করার জন্য এটাও অ্যাপ্লিকেশন হিসেবে পড়বা। ফর সাম এক্সট্রা ক্লাসেস অফ ইংলিশ ফর উইক স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্টদের জন্য কিছু অতিরিক্ত ক্লাসের জন্য। ওপেনিং আ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল, এটাও খুব ইম্পর্ট্যান্ট, পড়ে যাবা। ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, লাইব্রেরির সুবিধা বাড়ানোর জন্য ইম্পর্ট্যান্ট। ফর আ সিট ইন আ হোস্টেল, ফর অ্যারেঞ্জিং ফ্রেশার্স রিসেপশন, ফর সাউন্ড সিস্টেম ফ্যাসিলিটিস ইন আ লার্জ ক্লাসরুম, রিকোয়েস্টিং টু টেক অ্যাকশনস এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। সো এটাও কিন্তু ফর্মাল লেটার, কিন্তু এটা অনেকটা কমপ্লেইন লেটারের মতো, যেটা তুমি প্রিন্সিপালের কাছে পাঠাবে না, যেটা তুমি পাঠাইতে পারো মেয়রের কাছে বা তুমি চেয়ারম্যানের কাছে বা সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তার কাছে পাঠাতে পারো। ফর রিপেয়ারিং আ ড্যামেজ রোড, সো এটাও কমপ্লেইন লেটারের মতো বা ফর্মাল লেটারের মতো। ফর চেঞ্জিং ওয়ান অফ দ্য অপশনাল অর ইলেকটিভ সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ করার জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা খুব আসছে, দেখলাম টেস্ট পরীক্ষায় অনেকবার এসেছে অনেক কলেজে। লাস্টে দেখো অ্যাপ্লিকেশন ফর অবটেইনিং আ টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে প্রিন্সিপালের কাছে। সো এগেইন দেখো এই টপিকসগুলো তুমি অবশ্যই শিখে যাবা, সেটা ফর্মাল লেটার এবং কমপ্লেইন লেটার বা ইমেল যেভাবেই আসুক না কেন, তুমি হলে এই টপিকগুলো জেনে যাবা যে এগুলো আসলে বডিতে কী লিখবা, মেইন কথা কী লিখবা, এটার একটা প্রস্তুতি নিয়ে যাবা। এরপরে দেখো রিপোর্ট আসে, সেকেন্ড পেপারে রিপোর্ট আসে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই টপিক্সের উপরে, এই টপিক্সগুলো রিপোর্টের জন্য তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, অবশ্যই পড়তে হবে। টপিক্সগুলো কী কী দেখো, রোড অ্যাক্সিডেন্টের উপরে রিপোর্ট ফার্স্টে, যে কোথায় একটা সড়ক দুর্ঘটনা হয়েছে সেটার উপরে তুমি রিপোর্ট লিখবা। দেন প্রাইস হাইক নিয়ে, প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, এটা নিয়ে রিপোর্ট। ফায়ার ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, রিপোর্ট অন প্রাইজ গিভিং সিরিমনি অফ ইউর কলেজ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ওপরে একটা রিপোর্ট। রিপোর্ট অন ভিক্টরি ডে বা মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই যে স্মরণীয় যে দিনগুলো আছে এগুলোর ওপরে একটা রিপোর্ট তোমাকে লিখতে বলতে হতে পারে। রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন, খুব ইম্পর্টেন্ট, এইটা দেখবে কোথাও না কোথাও চলে আসছে, ফুড অ্যাডাল্টারেশনের উপরে রিপোর্ট। রাইট এ রিপোর্ট অন ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ড্রাগ অ্যাডিকশন, এটাও পড়বা, অনেক ইম্পর্টেন্ট, যে মাদক আসক্তি নিয়ে যে একটা বিষয় থাকে, সামাজিক সমস্যা, এই রিলেটেড রিপোর্ট। দেন ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন, যে তরুণ সমাজের উপরে, তরুণীদের উপরে ফেসবুকের যে প্রভাব সেটা নিয়ে একটা রিপোর্ট। কন্ডিশন অফ দ্য স্লাম ডুয়েলার্স, যে বস্তিতে যারা থাকে তাদের জীবন ধারণ কেমন হয়, তাদের লাইফের কষ্ট সাফারিংস তুলে ধরে একটা রিপোর্ট। রাইট এ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম, তা আমরা যারা ঢাকায় থাকি তাদের কাছে তো ট্রাফিক জ্যাম কি এটার বোঝানোর অপেক্ষা রাখে না, সো এটাও পড়বা, ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট রিপোর্ট অন আ বুক ফেয়ার, তুমি একটা বই মেলা ঘুরেছ এবং সেই বই মেলা ঘুরে কি দেখেছো সেগুলোর উপর একটা রিপোর্ট তৈরি করা। সো আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি এই টপিকসগুলো পড়ে যাও রিপোর্টের জন্য, তাহলে তোমার একটা সুন্দর, একটা স্ট্যান্ডার্ড, একটা ভালো প্রস্তুতি হয়েছে বলে বলতে পারবা বা মনে করতে পারবা। এবার আসো প্যারাগ্রাফ। অ্যান্ড সেকেন্ড পেপারে আমাদের একটা প্যারাগ্রাফ থাকে, আমরা জানি ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ, সেকেন্ড পেপারে একটা প্যারাগ্রাফ, টোটাল 2টা প্যারাগ্রাফস আমাদের লিখতে হয়। সেকেন্ড পেপারের জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই প্যারাগ্রাফগুলো তোমার অবশ্যই পড়ে যাওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের ভেতর থেকে আমাদের এই লিস্টটা দেখো, একটু খেয়াল করো। ফার্স্টে রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, আরবান লাইফ অ্যান্ড রুরাল লাইফ, ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, female education, use and abuses of internet or mobile phone or social media, importance of learning English, qualities of a good student, environment pollution, and causes of failing in English and their remedies. So these are the most important paragraphs a student must read before the exam for taking a good preparation. এরপর আসো দেখি লাস্টলি আমাদের থাকবে কম্পোজিশনগুলো আমাদের কী কী পড়তে হবে। দেখো এখানে 12 কম্পোজিশনস আছে, এবং এগেইন আমার কাছে মনে হয় তুমি যদি একটা সুন্দর প্রস্তুতি নিতে চাও তাহলে সবার আগে তোমার এই 12টা কম্পোজিশন পড়া উচিত। আসো দেখি কী কী। ফার্স্টে দেখা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস।
ফার্স্টে দেখা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস। একটু জাস্ট এখানে খেয়াল করে দেখো এই কম্পোজিশনটা কতবার এসেছে, কত বোর্ডে এসেছে, আরও বোর্ডে এসেছে যেগুলো আমি এখানে দেইনি, দেওয়ার জায়গা হচ্ছিল না সেই জন্য। সো এগেইন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোজিশন। সবার আগে তোমার এই কম্পোজিশনটা পড়া উচিত, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস। অ্যান্ড দেন কামস ইয়োর ফেভারিট পার্সোনালিটি, অবশ্যই পড়বা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট আমরা এখনই দেখতে পাচ্ছি, সো এটা খুবই রেলেভেন্ট একটা টপিক, তুমি অবশ্যই পড়বা, ডোন্ট মিস ইট। এনভায়রনমেন্ট, পলিউশন, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, দ্য সিজন ইউ লাইক মোস্ট, পেট্রিয়টিজম, স্বদেশ প্রেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অ্যান্ড ইউর এইম ইন লাইফ। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে এই কম্পোজিশনগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে। প্লিজ এগুলো স্কিপ করো না, এগুলো কোনোটাই তুমি বাদ দিবে না, সবগুলোই পড়ে যাবে। যদি পসিবল হয় এগুলোর বাইরেও পড়তে পারো, বাট ইউ শুড স্টার্ট উইথ দিস, ওকে, এগুলো দিয়ে শুরু করবা। সো দ্যাটস ইট। এই ছিল আমাদের ওভারঅল সাজেশন। আশা করছি যে তুমি হলো এগুলো ফলো করবা এবং এই অনুযায়ী, এই সাজেশন অনুযায়ী নিজেকে প্রস্তুত করবা। অনেক সুন্দর একটা রেজাল্ট হোক, অনেক সুন্দর একটা পরীক্ষা তোমাদের হোক, এই আশা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।